সবাইকে আমন্ত্রণ। সব খবরে আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। দেশে অস্থিরতা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। আর ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার পরও কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছে। এই সংকট মোকাবেলার সরকারের জন্য চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় $230 বিলিয়ন লুট হয়েছে, ফলে দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। জ্বালানি সংকট ও লোডশেডিং এর ভোগান্তির কথাও স্বীকার করেন মন্ত্রী। সমস্যা নেই কথাটা বলার কোনো সুযোগ তো নয়, সমস্যা তো দেশের বাইরে। এই বাইরে সমস্যাকে আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে, যেটা খুব কঠিন কাজ। জনগণের সমর্থনে আমাদের একটা ম্যানেজমেন্ট যেভাবে করছি, এই পর্যন্ত তেমন কিছু বড় কিছু সমস্যা হচ্ছে না। এ সময় অর্থমন্ত্রী হুঁশিয়ারি করেন, শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার চক্রান্তে জড়িত কোনো শক্তিকে সরকার ছাড় দেবে না। এগুলো সমাজে কিছু উচ্ছৃঙ্খল, এটা দল বলে কিছু নাই, সবসময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সমাজে থাকে। এদেরকে বাংলাদেশের আইন এটা টেক কেয়ার করবে, আপনার নিশ্চিন্ত থাকতে হবে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। সারা দেশে সৃষ্ট জ্বালানি সংকটকে কৃত্রিম বলে আখ্যা দিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে তিনি বলেন, সরবরাহে কোনো ঘাটতি নেই। এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সব সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে। ইসরায়েল ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সংকটের কারণে সরকারের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। এই সরকার ক্ষমতা আসার পরে এই যে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধটা, এটা তো স্বাভাবিক ছিল না, এটা তো প্রত্যাশিত ছিল না আর কি। কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা, যেটার ব্যাপারে সরকারের কোনো হাত ছিল না। এটা আন্তর্জাতিক একটা ঘটনার প্রেক্ষিতে একটা বড় সংকট হয়ে গেছে, যেটা আমাদের বহু উন্নয়ন প্রচেষ্টা কিছুটা হলো বিঘ্নিত করেছে, বাধাগ্রস্ত করেছে। তিনি জানান, 1 মে নয়াপল্টনে শ্রমিক দিবসের সমাবেশ করবে বিএনপি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, বিএনপির চেয়ারম্যান, তিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অবস্থা থাকবেন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণকে অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার বারবার কথার বরখেলাপ করছে। সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশে দলটির আমির আগামী 3 মাস জেলায় জেলায় নাগরিক সমাবেশের ডাক দেন। আর 5ই আগস্ট ঢাকায় হবে গণমিছিল। গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ। যোগ দেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর সমাবেশে বক্তারা বলেন, সরকার বারবার কথার বরখেলাপ করছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। যতদিন পর্যন্ত সংস্কার বাস্তবায়ন শেষ না করে, ততদিন পর্যন্ত আমাদের রাস্তায় যে সংগ্রাম আমরা শুরু করেছি, এটা অব্যাহত থাকবে। গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ঘোষণা দিয়েছে, যদি সেই রায় বাস্তবায়ন করা না হয়, আবার 71-এর মতো মুক্তিযুদ্ধ হবে। সরকার বারবার কথার বরখেলাপ করছে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করছে, গুন্ডা বাহিনী লেলিয়ে দিচ্ছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, যারা জুলাইয়ের সাথে বেইমানি করবে তাদের ছাড় দেওয়া হবে না। জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিড়ালের মতো বাঁচতে চাই না, 100 বছর, 1000 বছর, সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।
সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানান, আগামী 3 মাস গণভোটের রায় বাস্তবায়ন ও সংকট নিরসনের দাবিতে জেলায় জেলায় নাগরিক সমাবেশ করবে তার দল। 5 আগস্ট ঢাকায় হবে গণমিছিল। আগামী 3 মাস মে, জুন, রক্তাক্ত জুলাই বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় গণভোটের রায় বাস্তবায়ন এবং দেশের অন্যান্য চলমান সংকট নিরসনের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস জেলায় জেলায় নাগরিক সমাবেশ করবার ঘোষণা দিচ্ছে। সমাবেশ থেকে বলা হয়, সংশোধনী নয়, সংস্কারের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় 11 দলীয় ঐক্য। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। পুরনো স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা হলে জনগণ সোচ্চার হবে বলেও হুঁশিয়ারি দেন। যারা পরিবর্তন চান তাদের এখন থেকে স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান নাহিদ ইসলাম। রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের অংশগ্রহণে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান অনুষ্ঠান। আয়োজনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে, গণভোট অস্বীকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। আমাদের যে গুরুত্বপূর্ণ সংস্কারের অধ্যাদেশ ছিল, আমরা যে এই দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশে অর্থনৈতিক বৈষম্য দূর হবে, সেই সংস্কারগুলোকে এই সরকার একে একে বাতিল করে দিচ্ছে। এই সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে যাচ্ছে। অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল, দেশে গণতন্ত্র নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সেই জায়গায় ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে না দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেন যুবদলের বহিষ্কৃত নেতা ইসহাক সরকার সহ বেশ কয়েকজন। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন নেতৃবৃন্দরা। বর্তমান শাসক গোষ্ঠী আবার সেই একই কায়দায় একইভাবে সেই ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হয়, তবে আমরা ইনশাল্লাহ আবার রাজপথে নেমে আসব। যদি কেউ ফ্যাসিবাদ আবার কায়েম করতে চায়, আমরা তাদের লেজ ধরে আবার টেনে পিছনে নিয়ে আসবো, যেভাবে শেখ হাসিনাকে আমরা। গণহত্যা ও ফ্যাসিবাদের সাথে জড়িত নয় এমন সবাইকে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সমাজের যারা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আছেন কিংবা পূর্ববর্তীতে বিভিন্ন রাজনীতির সাথে জড়িত ছিলেন, ফ্যাসিবাদের সাথে জড়িত নয় এবং গণহত্যার সাথে জড়িত নয় এমন সকলকে জাতীয় নাগরিক পার্টিতে অংশগ্রহণের দাওয়াত দেওয়া এবং জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে মনোযোগ দেওয়ার জন্য। যত ক্রাইসিসগুলো রয়েছে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের ক্ষেত্রে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে নিশ্চিত করতে পারি, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মানুষকে ফেরত দেব। এনসিপি নেতারা জানান, জুলাই অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল হিসেবে এনসিপি এখন স্থানীয় পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেল নিয়ে অনেকটাই স্বস্তি ফিরেছে রাজধানীতে। আগের মতো দীর্ঘ লাইন নেই ফিলিং স্টেশনে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। চালকদের ভাষ্য, পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার দিন শেষ। এখন তুলনামূলক কম সময়েই জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। তবে রাজধানীর বাইরে তেল সংগ্রহে জেলায় জেলায় ভিন্ন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন গ্রাহকেরা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি। বেশিরভাগ পাম্পেই নেই আগের সেই দীর্ঘ লাইন ও ভোগান্তি। চালকদের ভাষ্য, আগে যেখানে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হতো, এখন পাম্পে গেলেই অল্প সময়ে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। না, অনেক কমছে, আগের চেয়ে অনেক কমছে। ফুয়েল পাস থাকারও সুবিধা হয়েছে। এটা হওয়াতে আরো সবার জন্য সুবিধা হয়েছে। আজকে 5:30টার সময় রওনা দিছি, এখন কেবল আর কি তেলটা নিলাম আর কি। সময়টা তো কমে আসছে, একটু কমছে আর কি, অনেকটাই একটু নিয়ন্ত্রণে আসছে আর কি। তবে ফুয়েল পাস ব্যবস্থা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এতে শৃঙ্খলা ফিরেছে, আবার কারো অভিযোগ অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া জটিল। ফুয়েল পাসটা পারি না, বুঝছেন, এই জন্য আমি তারপর রিকোয়েস্ট করছি আজকে দেন, আমি এরপর চেষ্টা করব। এখানে আসার পরে সে জানতেছে যে ফুয়েল পাসের সারা দিতেছে না, কারণ আমার কাছে আছে বাটন মোবাইল। আমি যদি না পাই তাহলে তো আমার 2 ঘন্টা বৃথা হবে না। পাম্প সংশ্লিষ্টদের দাবি, ডিপো থেকে জ্বালানি সরবরাহ বাড়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। এর আগে আমরা যা পাইতাম তার থেকে একটু বেশি দিচ্ছি, ওই হিসাবে করে এখন মানুষের যে চাহিদা ছিল ওই চাহিদাটা একটু কমে আসছে। আশা করি আমাদের আশা ধারণা যে সামনে আর একটু কমে আসবে। সিরিয়াল থাকে 400-500,
সেখানে এখন সিরিয়াল আছে 120 বা 30, আর গাড়ির সিরিয়াল থাকে 250-র মতো, এগুলা এখন আছে 40টা। তেল সংগ্রহে জেলায় জেলায় ভিন্ন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন গ্রাহকরা। জ্বালানি সংকটে রংপুর বিভাগের অনেক পাম্প এখনও বন্ধ রয়েছে। স্কিম বাড়ি পানি দেবো শ্যালো দিয়ে, তার তেল বেরিয়েছি, তো আজকে বলে তেল নাই, বলে কালকে বলে তেল দিই। পাম্পে কোনোদিন তেল বন্ধ রাখে নাই, আজকে 2 দিন ধরে আমি এই পাম্পে, খাওয়া নাই দাওয়া নাই, পাম্পে পড়ে রয়েছি। আজকেও তেল পাই নাই, আগামী 27 তারিখে পাই কিনা তাও সন্দেহ আছে। জামালপুর ও শেরপুরেও একই চিত্র। তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ভুয়া এজেন্সির নামে ফতুল্লা ডিপো থেকে বিপুল পরিমাণ তেল পাচারের বিষয়ে যমুনা টিভির অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর নড়েচড়ে বসেছে মন্ত্রণালয়। ঘটনার তদন্তে গঠন করা হয়েছে আলাদা 3টি কমিটি। এর মধ্যে মন্ত্রণালয় থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল তদন্ত করছে। তারা ডিপো থেকে তেল সরবরাহের পুরো প্রক্রিয়া খতিয়ে দেখে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে। একই সঙ্গে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড গঠন করেছে 3 সদস্যের তদন্ত কমিটি। এছাড়াও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির পক্ষ থেকেও গঠন করা হয়েছে আলাদা তদন্ত কমিটি। এর আগে যমুনার অনুসন্ধানে উঠে আসে লাইসেন্স ভাড়া নিয়ে বেনামি এজেন্সির মাধ্যমে একটি চক্রের প্রতিদিন প্রায় 9 থেকে 22,000 লিটার তেল সরবরাহের চিত্র। রেশনিং ব্যবস্থা চালু থাকলেও নিয়মিতভাবে এসব বেনামি প্রতিষ্ঠানে তেল সরবরাহ করা হচ্ছিল। অন্যদিকে ভোলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় 5,41,000 টাকার জ্বালানি এবং ভোজ্য তেল জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার সন্ধ্যায় কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ আবুল কাশেম জানান বৃহস্পতিবার রাতে ভোলার দৌলত খান পৌর এলাকার বিউটি রোড সংলগ্ন বেড়ি বাঁধ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় 6টি দোকানে তল্লাশি চালিয়ে মজুত করা 2,850 লিটার পেট্রোল, অকটেন, ডিজেল এবং 900 লিটার ভোজ্য তেল জব্দ করা হয়। তবে মজুদে জড়িতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ইরানের সাথে আলোচনায় মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক উপদেষ্টা জারেড কুশনারকে পাকিস্তানে পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 2 জন মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম CNN। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠকে অংশ নেবেন উইটকফ, কুশনার। তবে আগেরবার বৈঠকে অংশ নেয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এবার আলোচনায় অংশ নিচ্ছেন না। মার্কিন কর্মকর্তারা বলছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ আলোচনায় উপস্থিত থাকবেন না বলেই এই সিদ্ধান্ত ওয়াশিংটনের। আলোচনায় অগ্রগতি হলে ইসলামাবাদে যাওয়ার জন্য ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যদিও এসব বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি ট্রাম্প। এবারে দেশের হাম পরিস্থিতির খবর। দেশে গত 24 ঘন্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 1,387 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 15 মার্চ থেকে 24 এপ্রিল সকাল 8টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 29,559 জন। এর মধ্যে 4,231 জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সন্দেহভাজন অনুষ্ঠিত মিলিয়ে 19,705 জন রোগী হাসপাতালে ভর্তি, আর 16,527 জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 42 জন মারা গেছে, আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে 198 জন। এদিকে হামের পরিস্থিতি উচ্চ ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি গভীর উদ্বেগ প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, হাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেশের 8টি বিভাগেই হাম শনাক্ত হয়েছে। 64টি জেলার মধ্যে 58 জেলায় অর্থাৎ প্রায় 91% এলাকায় রোগীর উপস্থিতি পাওয়া গেছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়ছে, যার সবচেয়ে বেশি চাপ দেখা যাচ্ছে ঢাকা বিভাগে। সংস্থাটি বলছে 2024 থেকে 25 সালের মধ্যে এমআর টিকার ঘাটতি, টিকাদানের আওতা কমে যাওয়া এবং 2020 সালের পর দেশব্যাপী সম্পূরক হাম রুবেলা টিকাদান কর্মসূচি না থাকায় এই অবস্থা। দেশের উত্তর এবং পূর্বাঞ্চলই বেশি ভূমিকম্পের ঝুঁকিতে আছে। সর্বোচ্চ 7 মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে এমন ফল্ট লাইনগুলোই আতঙ্কের কারণ। রাজধানীতে পেশাজীবী সংগঠন, প্রগতিশীল প্রকৌশলী, পরিকল্পনাবিদ এবং স্থপতি সমাজ পেপারস ভূমিকম্প পরিপ্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনারের আয়োজন করে। এতে বিশেষজ্ঞ, প্রকৌশলী ও স্থপতিরা বলেন, দেশের উত্তর আর পূর্বাঞ্চল ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কেবল উদ্ধার কাজে বিনিয়োগ নয়, ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণেও গুরুত্ব দিতে হবে।
ভূমিকম্পে ঘন ঘন কাঁপছে দেশ। গত 4 মাসে রেকর্ড অর্ধশতাধিক ছোট বড় কম্পন অনুভূত হয়েছে। নিয়ম মেনে ভবন নির্মাণের ক্ষেত্রে রাজনৈতিক দিক নির্দেশনাও প্রয়োজন বলে মনে করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। 7 বা 7-এর কাছাকাছি মাত্রা ভূমিকম্প হওয়ার জন্য যেই ধরনের ফল্ট বা যেটা থাকলে ফল্ট হওয়ার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, এরকম মাত্রার ফল্ট আমাদের দেশে আছে। আর্থকুয়েককে প্রেডিক্ট করতে পারা একটা সময় আমরা ইম্পসিবল মনে করছিলাম, এখন দেখা যাচ্ছে এআই আসাতে এই জিনিসটা দেখা যাচ্ছে সম্ভাবনার একটা দুয়ার খুলে যাচ্ছে। সবার যে যার ভবন চেক করে রাজুকের কাছে একটা সার্টিফিকেট বা একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে, যেখানে সমস্ত তথ্যপত্রগুলো থাকবে। কিন্তু ওই কাজটা যদি 2015-তে করতো, এই 10 বছরে বা 11 বছরে কিন্তু আমরা অনেক এগিয়ে যেতাম। দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত, তবে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কিছুটা কমেছে এর বিস্তার। দেশের 17 জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার এমন রিপোর্ট পাওয়া গেছে যা বৃহস্পতিবার ছিল 21 জেলায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 37.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের সব জেলা সহ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, বান্দরবান, রাঙ্গামাটি ও পটুয়াখালীতে তাপপ্রবাহ চলছে। রাজধানীতেও তাপমাত্রা কিছুটা কমলেও গরমের অনুভূতি প্রায় অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 96 ঘন্টায় ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও 44 থেকে 88 মিলিমিটার পর্যন্ত ভারী এবং 88 মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নারায়ণগঞ্জে আগুনে পড়ল একাধিক ঝুটের গুদাম, চায়ের দোকান, মোটরসাইকেল পার্টসের দোকান সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে ফতুল্লার পূর্ব কায়েমপুর এলাকায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায় একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন পাশের একটি চায়ের দোকান, মোটরসাইকেলের দোকান এবং আরও কয়েকটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া 1 নম্বর ইউনিটটি চালু করা হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে ওই ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। কেন্দ্রের মহাব্যবস্থাপক জানান, কয়লার সাথে আসা পাথরের কারণে কোল মিল ক্ষতিগ্রস্ত হওয়ায় গত বুধবার ইউনিটটি বন্ধ হয়ে যায়। এতে লোডশেডিং বেড়ে যায়। পরে 40 ঘন্টা চেষ্টায় প্রকৌশলীরা কোল মিলটি মেরামত করে বয়লারে কয়লা সরবরাহ করতে সক্ষম হয়। নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়িতে হামলা এবং ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় পূর্বধলা উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রোল পাম্পের কাছে হামলা হয়। স্থানীয়রা জানায়, তেল নিতে পেট্রোল পাম্পে গেলে হঠাৎ জামায়াত নেতা ও এমপি মাসুম মোস্তফার গাড়িতে হামলা হয়। এ সময় তাকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয় বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। পরে পুলিশ এবং ইউএনও ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এই ঘটনার জন্য বিএনপি নেতাকর্মীদের অভিযুক্ত করেছেন এমপি। পুলিশ জানায়, হামলায় জড়িতদের গ্রেপ্তার ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নারায়ণগঞ্জের একটি পরিত্যক্ত ভবনের কক্ষ থেকে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে রেল স্টেশন সংলগ্ন আইসক্রিম ফ্যাক্টরির গলি থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, ভবনটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে দরজার তালা ভেঙে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, 4-5 দিন আগে ওই কিশোরকে হত্যা করে ভবনের কক্ষে ফেলে রাখা হয়। ছাত্রদল এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির। শুক্রবার রাত 8টায় বিক্ষোভ মিছিলটি ভিসি চত্বর থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে ডাকসু ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিবির নেতাকর্মীরা ছাত্রদলকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। মিছিল শেষে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিকবা, ডাকসুর জিএস এসএম ফরহাদ সহ ঢাবি শিবিরের নেতাকর্মীরা বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল স্বৈরাচারের মতো আবারও গ্যাস্টরুম প্রথা চালু করতে চায়, কিন্তু ছাত্র শিবির তা হতে দেবে না। অনুরোধ করবো, আপনারা এখনো সূত্র নেওয়ার সুযোগ আছে, সম্ভবত সূত্র নেবেন আমরা আশা করতে চাই। তবে এলোমেলো করলে ছাত্র শিবিরের আগের প্রশিক্ষণ, আগের সেই ফেসিবাদ তাড়ানোর কৌশল, আগের যে সাহস, আগের যে রক্ত দেওয়ার প্রশিক্ষণ, আগের যে জীবন দেওয়ার সেই সাহসী স্লোগান ছাত্র শিবির ভুলে যায় নাই, যাবেও না, সাবধান হয়ে যান। স্কুলের নির্ধারিত গ্রেডের চেয়েও এগিয়ে থাকা 3413 শিক্ষার্থীকে সম্মাননা দিল ব্র্যাক কুমন। সকালে রাজধানীতে কুমন অ্যাডভান্স স্টুডেন্ট অনার রোল 2026 ন্যাশনাল ইভেন্টে
ঢাকা এবং চট্টগ্রামের এসব শিক্ষার্থীকে স্বীকৃতি দেওয়া হয়। আয়োজনে 2টি সেশনে অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক, কমন ইনস্ট্রাক্টর এবং অন্যান্য অতিথিরা। উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজাজ। 2017 সালে ধানমন্ডিতে যাত্রা শুরু ব্র্যাক কমনের। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে 35টি সেন্টারে প্রায় 10,000 শিক্ষার্থীকে স্বশিক্ষণ ভিত্তিক পদ্ধতিতে শিক্ষা দিচ্ছে। দ্য জাপানিজ স্পিরিট অব মাস্টারি থিমে আয়োজিত এবারের অনুষ্ঠানে জাপানি সংস্কৃতি তুলে ধরা হয়। দর্শক, ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।